আমি শুনলে অবাক হয়ে যাবেন। আমি ৬টি মেয়ের বাবা। এই কথাটা শুনলে সকলে চমকে উঠবে যে ৬টা মেয়ে বিয়ে দেওয়ার ব্যাপার একটা ইয়ে আছে। এই ৬টা মেয়েকে কেন তখনকার দিনে সকলেই তো করতো যে একটি ছেলে পাওয়ার জন্য করে ওই ৬টি মেয়ে হয়। তারপর মেয়েগুলোকে সব বিয়ে দিয়েছি, ছেলেও একটি হয়েছে। বর্তমানে তো সব মেয়েদের ছেলে একটি করে হয়েছে, মেয়েও হয়েছে। আমার ছোট মেয়েটির তো ২টি মেয়ে হওয়ার পরে জামাইবাবু ভাবলেন যে আর মেয়ের দরকার নেই বা ছেলের দরকার নেই, মানে অপারেশন করে দিও। আমি তখন বললাম আর একটু চেষ্টা করে আর একবার দেখুন। আমার কথা মতো ওই হলো। তারপর শেষকালকে এলো পরম দয়ালের দয়াটা। তখন কিন্তু আমি ঠাকুরের দীক্ষা নিই না বটে, কিন্তু আমার বাড়িতে মৎসব এবং গান বাজনার সঙ্গে যুক্ত থাকতাম। এবং আমি ওই যে চৈত্র মাসে গাজন, তাতে ভক্তাও প্রায় ৪০-৪৫ বছর, আনুমানিক বলছে ৪৫ বছর, কম ৪৫ বছর প্রায় হয়েছে। মানে সবসময় ঠাকুরের নিয়ে একটু মেতে থাকতাম। তারপর সে অবস্থায় যখন ছোট মেয়েটির সন্তান মানে তৃতীয় গর্ভবতী হলো, তখন যেদিন সন্তান হলো ২টি মেয়ে, তো খুব মনের মধ্যে খুব একটু দুঃখ প্রকাশ করে খুব কষ্ট লাগলো। আর জামাইবাবু তো আমার সঙ্গে কথাই বলতে চায় না একবারে। তারপর মেয়েটাকে নিয়ে আমাদের বাড়িতে এলাম। আসার পরে পরম দয়ালের কি অশেষ দয়া জানি না, ২টো মেয়ের মধ্যে একটা মেয়ে মানে যেটা লাস্টে তোলা হয়েছিল, সেটি তার মায়ের স্তন পান করে, আর আগে যেটা সে করতে চায় না। এইভাবে প্রায় ৩ মাস আমার বাড়িতে থাকার পরে আমার আমার বিয়াই একদিন বলছে, বিয়াই একটা কাজ করো, একটা মেয়েকে আমি অন্যত্র দিয়ে দেবো, কেন তোমার মেয়ে এই ২টো মেয়েকে পালতে পারবে না, খুব কষ্ট হবে। শুনে আমি বাড়িতে এলাম। এসে আমার সব আমার ছেলে এবং আমার বাড়িতে একটি নাতি, সেও তারও ঘটনা অনেক, মানে ১৬ বৎসরে আমার মেয়ে মানে স্বামীহারা হয়ে যায়। সেই ছেলেটাকে আমি অনেক কষ্টে মানুষ করে, সেও পড়াশোনা করিয়ে এখন প্রাইমারি মাস্টারি করে। ওদের সঙ্গে আলোচনা করলাম, ওরা তখন বলল যে না, আমাদের মেয়েকে আমরা কাউকে দেবো না, নিজেরা রাখবো। বলে আমি তাকে রাখি। রাখার পরে কিছুদিন যাওয়ার পরে আমি ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে আমার শালিপতি আমার বাড়িতে এসেছে, তো দীক্ষা নেবে। তো দীক্ষা না, তখন ওই মেয়েটার বয়স মাত্র ৬ বৎসর। ওকে দীক্ষা দিবে, দীক্ষা ঘরে ঢুকেছে। তখন ও মেয়ে চিৎকার করছে, দাদু আমি দীক্ষা নেবো, দাদু আমি দীক্ষা নেবো। আমি আরে তো ৬ বৎসর বয়সে দীক্ষা না হবে না, ১২ বৎসর না হলে হবে না। না বা আমি দীক্ষা নেবো। তখন সদ্য ঋত্বিক দেবতা আমার যিনি দীক্ষা দিয়েছিলেন, পরিতোষ মাইতিদা, তিনি প্রয়াত, তিনি তখন বললেন যে দাদা ঠিক আছে, ওকে পাঠিয়ে দেন, আমি ওর ব্যবস্থা করছি। বলে সে দীক্ষার বসলো। সেই থেকে নামটা পেয়ে ও ইষ্টভীত করে আর নামও করে। করতে করতে পড়াশোনায় দেখলাম ভালো, মানে প্রাইমারিতে ফার্স্ট হলো। তারপর আমি গার্লস স্কুলে ভর্তি করি, আর দিদিমণির সঙ্গে যোগাযোগ রাখি। বলে না, আপনার নাতনি পড়াশোনায় খুব ভালো। তো এই করে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো। উচ্চ মাধ্যমিকে রেজাল্ট করে তারপর আমি বলছি কি করবি রে, না বলে আমি নাচ, যখন মাধ্যমিক পড়লো তখন আমার ইচ্ছা ছিল, যে রেজাল্টটা করেছিল ও সায়েন্স সেলে পড়বে। তো আমার পাশের বাড়িতে আজকে মেয়ে আছে, ওদের উদ্দেশ্য, দুজনে যুক্তি করেছে যে আমরা নার্সিং পড়ব। তখন এখনকার দিনে তো চাকরি পাওয়া মুশকিল, ওদের উদ্দেশ্য একটা চাকরি করবে, যে উদ্দেশ্যে আমরা নার্সিং পড়ব। তো আমি তখন বললাম তুই তার সায়েন্সে, বল না সায়েন্সে পড়বো না, সায়েন্সে পড়লে হয়তো আমি নাম্বার ঠিক উঠাতে পারবো না, কাজেই আমরা আর্টস নিয়ে পড়বো। বলে ওরে বায়োলজি, ওই বায়োসায়েন্স নিয়ে পড়লো। পড়ার পরে দেখা গেল নাম্বার খুব ভালো করলো, বায়োলজিতে ৯৮ পেয়েছিল। পেয়ে নার্সিং বলতে, আমি বলি নার্সিং পড়ানোর মতো তো আমার যোগ্যতা নেই, অত পয়সা পাবো না। শুনেছি নার্সিং পড়াতে অনেক পয়সা খরচা হয়। তখন আমি বললাম তুই নার্সিং বাইরে পড়তে যাবি?
না, হ্যাঁ তুমি যেখানে পাঠাবে সেখানে খুব কম পয়সা যেখানে হবে সে আমি বিশাখাপত্তন সেখানে যেতে হবে। তো 2 লাখ 2.5 লাখ টাকা হয়ে যাবে, তবে সে ক্যারি পাতা খেয়ে থাকতে খুব খাওয়ার কষ্ট বলে। যেমন করে হোক, সে যেমন করে ক্যারি পাতা হোক যা কোনো রকম জীবনটা ধারণ করে আমি মোটামুটি নার্সিং পড়বই। যখন জেদ ধরলাম আমি আচ্ছা ঠিক আছে বলে এবার উচ্চ মাধ্যমিকে যখন রেজাল্ট বেরালো তখন দেখলাম রেজাল্ট খুব ভালো করেছে। তো বিশাখা আমি ওই নার্সিং কোথায় কি পড়া হয় জানি না। তো একটি ছেলে আমার এখানে তার মেয়েকে পাঠিয়েছে, সেই বললো বিশাখাপত্তনে তার মেয়েকে পাঠিয়েছে। আমি তার সঙ্গে যোগাযোগ করলাম, তখন বললেন জেঠু ওখানে তো সিট বুক করতে হয় 10,000 টাকা দিয়ে। আমি তাই তাহলে করব। এই মতো অবস্থায় বালিচক কেন্দ্রের সঙ্গে আমি যোগযুক্ত। ওইখানে আমার সদ্য ঋতিক তার ছেলে, বড় ছেলে, সে শুনে বললো রেজাল্ট শুনে জেঠু আপনার মেয়ে আপনার নাতনি যা রেজাল্ট করেছে আপনার পশ্চিমবাংলা হয়ে যাবে। তো আমি পশ্চিমবাংলায় চান্স হয়ে যাবে না না, হ্যাঁ তাহলে কি করতে হবে না আপনাকে 20,000 টাকা দিতে হবে, সিট বুক করতে হবে। আমি সেই মুহূর্তে আমি আমার হার্নিয়া ছিল, হার্নিয়া অপারেশন হবো। আমি তখন ওনাকে বললাম আমি এত টাকা দিতে পারবো না, যদি তুমি দেখো যদি কোনো রকম 10,000 টাকা দেবো যদি সিট বুক করা যায়। না বলে ঠিক আছে তাই আপনি দেন, সিট বুক আমি করব। এই বলে সে আবার একটি দালাল ধরলো। দালাল ধরে আমি বললাম যে আমি নার্সিং যে হার্নিয়া অপারেশন হবো, তো আমি ডাক্তার দেখাতে যাব, ওখানে তুমি নার্সিংহোমে এসো, ওখানেই তোমাকে 10,000 টাকা দেবো। তারপর আমি ডাক্তার দেখিয়ে উনি ওনার মতো কবে আমার অপারেশন হবে আমি ব্যবস্থা করবো বলে সেই মতো সেই দালালকে নিয়ে চলে এলো। আমি ওখানে 10,000 টাকা দিলাম। তারপরে থাকার পর আমার ওই 19 সালের কথা বলছি। 19 সালে তখন করোনা পিরিয়ডে আমার হার্নিয়া অপারেশন হলো। হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে ওই দালালকে বলি আমি আচ্ছা তুমি যে কাউন্সিলের কথা বলছো কাউন্সিল কবে হবে, বারবার খোঁজ নিতে থাকি। তখন উনি আমাকে রেগে বলছেন কাউন্সিল কি আপনার জন্য আলাদা করে হবে, যেদিন কাউন্সিল হবে ঠিক আমি আপনাকে জানাবো। তো আমি চুপচাপ থাকি, মাঝে মাঝে তবু বলি কাউন্সিল কবে হবে, উনি আমার রেগে যান। হতে হতে এর মতো অবস্থায় একদিন আমার নাতনি বলতিছে যে ওইখানেই করেছে। এর মধ্যে একটা কথা বলি, এই দুটো মেয়ে ভেতর ভেতর টাকা আমার কাছে নিয়েছে। তো আরও 2-3 জায়গায় মোটামুটি ওরা দিয়েছে, অ্যাপ্লিকেশন বল যেটা করে দিয়ে রেখেছে, ফর্ম ফিল আপ করে রেখেছে। তারপর এই অবস্থায় আমাকে বলছে দাদু আমি ওয়েস্ট ব্যাংকে ফর্ম ফিল আপ করেছিলাম, আর ওখান থেকে আসছে কাউন্সিল ওখানে হবে, আর আমরা যে পেয়ারলেসের জন্য টাকা দিয়েছি পেয়ারলেসে হবে, একই দিনে হবে। আমি কি করে একই দিনে হবে, না বলে হ্যাঁ পেয়ারলেসে হবে 11টার সময়, আর ওই ওয়েস্ট ব্যাংকে হবে আড়াই 1টার সময়। আর ওই এর মধ্যে কীরকম হবে না তুমি তাহলে ওই দালালকে বলে রাখো। আমি দালালকে তখন বললাম আপনি আপনি শুনেছেন কিছু না কি, আপনি কাউন্সিল না বলে কাউন্সিল এখনো হয়, আপনি কাউন্সিলের ডেট এই তারিখে আপনি জানেন না। বলছে ওই তারিখে হয়েছে নাকি, মানে সে কোনো খোঁজ খবরই রাখে না। আমি বলি হ্যাঁ। না তখন আমি বলি দুটো কী করে হবে না, আচ্ছা দেখছি আমি একটা চেঞ্জ করতে পারি বাকি। তারপর তো আমি খোঁজ নিয়ে দেখলাম, যখন আবার একদিন বলে না চেঞ্জ হয় না একই দিনে হবে। দাদা 3 মিনিটের মধ্যে শেষ করুন, 3 মিনিটের মধ্যে শেষ করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি হবে তখন হতে আমি আমার নাতি তখন বললো কি তা আপনি দাদু এক কাজ করো ওদের গাড়িতে আমি ওকে ডাকলাম তুমি আমার তো নিয়ে যাওয়ার কেউ নাই, সাহায্য মেয়েটা কেউ করতে চায় না, বাড়ি তো সকলের ইচ্ছা ছিল কেউ পড়াবে না, তো তুমি গাড়িতে নিয়ে যাও। না বলে আমার 20,000 টাকা দিয়ে দিতে হবে, আমি টাকাতে এই মুহূর্তে তো তোমাকে দিব না, হোক পরে আমি টাকা দেবো। তারপর ওকে কি না নিজে গাড়িতে করে পাঠালাম। পাঠানোর পরে যখন গিয়েছে আপনার ওই পেয়ারলেসে, সেখানে 3টা পর্যন্ত সময় লাগিয়ে দিয়েছে। ও আমি ফোন করছি ও কান্নাকাটি করছে দাদু আমার নার্সিং পড়া হলো না, আমি বিশাখাপত্তন যাব, তুমি এমন করলে আমার হবে না। আমি কেন রে না, এখানে বিরাট ইংরেজিতে সব দিয়েছে, আমার এইখানে তো 3টা বেজে গেল। আমি তুই এক কাজ কর, ওই তুই গাড়িটা নিয়ে ওয়েস্ট ব্যাংক দিয়ে আয়। ওয়েস্ট ব্যাংক দিয়ে এলো, আসতে ওখানে সেই সিকিউরিটি বসে আছে, তাকে জিজ্ঞেস করছে এখানে কাউন্সিল শেষ হয়ে গেছে।
না বলে তুমি কি কাউন্সিল দিবে, না বলে হ্যাঁ, না তুমি বসো বলে সেখানে কাউন্সিল পরীক্ষা দিল। দেওয়ার পরে বাড়ি এলো, আসার পরে আবার সঙ্গে সঙ্গে এসেছে যে মেসেজ এসেছে তোমার করে ওই মেডিকেল চেক আপ করে পাঠাও, তোমার এখানে পড়াশোনা হবে। তা কিভাবে সত্যি পরম দয়ালের অশেষ দয়া হয়। এই যে নাম ওকে বলেছিলাম তুই নাম কর, আর আমি এখানে সর্বস্ব বসে আছি ঠাকুরের কাছে নাম করতেছি। তো তার দয়ায় এই যে মা তপতি মা বললেন, তার দয়াতে কি হয় অনেক এই অল্প সময়ের আমি আমার জীবনের বহু ঘটনা, এই ডিপির কাজ সম্পর্কে আর একদিন বলবো। এই তীব্র রোদের মধ্যে কিভাবে ডিপির কাজ করেছিলাম, মানে বেলা 12টা থেকে এই আগে যে একটা তীব্র রোদের ছিল, রৌদ্র প্রখর রৌদ্র হয়েছিল, সে কিভাবে ডিপির কাজ করেছিলাম পরে একদিন যদি আপনি সুযোগ দেন বলবো। পরম পিতার কাছে চরণে আমার প্রণাম জানিয়ে এবং যারা লিঙ্কে উপস্থিত আছে সকল বিশ্ব শান্তি কামনা জানিয়ে আমি আমার ইস্তব সঙ্গ শেষ করলাম। জয় গুরু।